সেবার বর্ষাটা বেশ জাঁকিয়ে পড়েছে। কিশোরী আজকে সন্ধেবেলায় আমার বাড়িতে আসবে বলেছিল, তার জন্যই আমি সন্ধ্যা থেকে জানালার ধারে বসে তার জন্য অপেক্ষা করছি। বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছে। এমন সময় ঘরের দরজায় টোকা। আমি যথারীতি উঠে গিয়ে দরজা খুললাম। কি ভাইয়া, প্রস্তুত তো? চলো, এবার আমাদেরকে যেতে হবে। চলো, আমি তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। পাড়ার মোড় থেকে যাবার সময় গরম গরম কয়েকটা তেলে ভাজা কিনে নিতে হবে। ঠাকুরমশাই এই বৃষ্টির দিনে নিশ্চয়ই খুব পছন্দ করবেন। বেশি সময় নষ্ট করলাম না। ছাতা মাথায় রাস্তায় নেমে রাস্তাটা ভালো করে একবার দেখে নিলাম। বর্ষার দিনে রাস্তাটা ফাঁকা। কতিপয় কয়েকটা কুকুর বৃষ্টির জলে ভিজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমরা হাঁটতে শুরু করলাম। পাড়ার মোড়ের দোকান থেকে গরম গরম তেলে ভাজা কিনে আমরা মঠ লেনে তারানাথের বাড়িতে যখন এসে পৌঁছালাম, তখন বৃষ্টির সাথে ঝোড়ো ঠান্ডা বাতাস হালকা বইতে শুরু করেছে। দুবার টোকা দিতেই যথারীতি ঠাকুরমশাই দরজা খুলে আমাদের সামনে এসে দাঁড়ালেন। এসো, তোমাদের দুটির জন্যই অপেক্ষা করছিলাম। ভেতরে এসো, আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকো না। আমরা ভেতরে গিয়ে বসলাম। তারানাথ আমাদের সামনে বসল। কিশোরী গরম গরম তেলে ভাজাগুলো তারানাথের হাতে দিয়ে বলল, নিন ঠাকুরমশাই, এই বর্ষার দিনে দারুণ লাগবে খেতে। কিশোরীর হাত থেকে তেলে ভাজার প্যাকেটটা নিয়ে বললেন, শুধু আমি একা কেন, তোমরাও খাও। তোমরা না খেলে আমি একা খাবো আর তোমরা বসে দেখবে নাকি? আমাদের খাওয়ার অন্য জিনিস আছে, সেটা হলো আপনার গল্প। আরে হবে হবে, সবই হবে, কিন্তু তার আগে গরমা গরম তেলে ভাজা খেয়ে নাও। এই বলে তারানাথ গরম গরম তেলে ভাজা প্যাকেট থেকে বের করে আমাদের হাতে একটি করে দিলেন এবং নিজেও নিলেন। কিছুক্ষণ চুপচাপ খাওয়ার পর তারানাথ আচমকাই তার গল্প শুরু করলেন। সেবার হিন্দলগঞ্জের অবিনাশবাবুর কাছ থেকে আমার কাছে একটি চিঠি এসে পৌঁছালো। সেখানে নাকি নরশিকারীর উৎপাত খুব বেড়ে গেছে। নরশিকারী নামটা শুনলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। তিনি তার চিঠিতে স্পষ্ট করে জানিয়েছেন, তারানাথ বাবু, দয়া করে একবার হিন্দলগঞ্জে আপনার পায়ের ধুলো দিন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরশিকারী নৃশংসভাবে গ্রামের মানুষদেরকে হত্যা করছে। দয়া করে একবার আসুন। দুশ্চিন্তায় এবং দুর্ভাবনায় আমার চোখ থেকে শান্তির ঘুম উড়ে গেছে। এখন দয়া করে আমার কাছে এসে আমাকে এই সমস্যা থেকে মুক্ত করুন ঠাকুরমশাই। চিঠিটা পড়ে অবিনাশবাবুর জন্য মনটা আনচান করে উঠল। অবিনাশবাবু আমার পূর্ব পরিচিত। আমার সঙ্গে ভালোই পরিচয় আছে। আমাকে যথেষ্ট সম্মানও করেন তিনি। আর বেশি দেরি না করে হিন্দলগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেন স্টেশনে যখন এসে পৌঁছালাম তখন সবে দুপুর। তবে মেঘলা দিন হওয়ায় সূর্য বেশিরভাগ সময়ই কালো মেঘের আড়ালে ছিল। আবহাওয়াটা মনোরম। ট্রেনে যেতে যেতে পথে কি একটা গোলযোগ হওয়ায় ট্রেনটা বেশ অনেকক্ষণ দেরি করে ফেলল। হিন্দলগঞ্জ স্টেশনে যখন পৌঁছালাম তখন রাত প্রায় অনেকটাই হয়েছে। স্টেশনে পা দিয়েই দেখলাম চারিদিক শুনশান এবং নিস্তব্ধ। আমি এমনটাই আশা করেছিলাম। প্রত্যন্ত এলাকাতে ভাগ্য করে একটা ট্রেন স্টেশন গড়ে উঠলেও সেখানে স্টেশন মাস্টার বা কোনো টিকিট ঘর যে থাকবে না সেটা জানাই ছিল। তবে আমি এটা দেখে অবাক হলাম যে হিন্দলগঞ্জ স্টেশনে ট্রেন থেকে মাত্র আমি একাই নামলাম। এই রে, অবিনাশবাবুকে তো জানিয়ে আসা হয়নি যে আজকে আসবো। এখন তো রাত হয়ে গেছে, কোনো ভ্যান রিক্সা কি পাবো এখন? দেখি, স্টেশন থেকে নিচে নেমে দেখি। আমি স্টেশন চত্বর থেকে রাস্তার কাছে এসে দেখলাম সেখানে কেউ কোথাও নেই, কিন্তু ভাগ্যক্রমে একটা ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে আমার জন্য। রিক্সাটা দেখে মনে অত্যন্ত প্রশান্তি পেলাম। এতটা পথ একা হাঁটতে আমার কোনো ভয় নেই, কিন্তু যদি মেঘ ঘনিয়ে বৃষ্টি নামে তখনই অসুবিধার সৃষ্টি হয়।
আমি গুটি গুটি পায়ে ভ্যানটার দিকে এগিয়ে গেলাম। ভ্যানওয়ালা মুখে গামছা চাপা দিয়ে অঘরে ঘুমাচ্ছে। এই যে ভ্যানওয়ালা, তুমি কি হিন্দলগঞ্জ যাবে? আমার গলা শুনে এই লোকটা ধর্মড়িয়ে উঠে বসলো ভ্যানের ওপর। কে বাবু আপনি? আপনাকে দেখে তো সাধু বাবা বলে মনে হচ্ছে। আপনি কোথায় যাবেন? আমি যাব হিন্দলগঞ্জে অবিনাশ বাবুর বাড়ি। তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? অনেক রাত হয়ে গেছে বাবু। এই রাতের বেলায় আমি তো কোথাও যাই না, এখানে শুয়ে রাতটা কাটাই। তোমাকে দেখে একটু আশা পেয়েছিলাম, ভাবলাম তুমি যাবে, না হলে এতটা পথ আমাকে আবার একা হেঁটে যেতে হবে। না না বাবু, এই কাজটি করবেন না গো। এই রাস্তা দিয়ে একা একা হেঁটে যাবেন না। কেন বলো তো? চোর ডাকাতির উপদ্রব নাকি? না না বাবু, তার থেকেও ভয়ানক। আমাদের এখানে রাতের বেলায় নরশিকারীর উপদ্রব বেড়েছে। কোনো মানুষকে একা পেলে তাকে ছাড়ে না। শোনো, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। তুমি যদি আমাকে দিয়ে আসো, তাহলে আজকের রাতটাও অবিনাশবাবুর ঘরেই কাটিয়ে দেবে। আমার কথা শুনে ভ্যানওয়ালা লোকটা একটু ভাবল, তারপর বলল, ঠিক আছে বাবু, আপনাকে দেখে তো সাধু বাবা বলে মনে হচ্ছে। আপনি যখন সাহস দিচ্ছেন, তখন আমি আপনার সাথে যাব। চলুন বাবু, উঠে বসুন। আমি ভ্যানেতে চেপে বসলাম। লোকটা ভ্যান চালাতে শুরু করলো। ওদিকে মেঘের অবস্থা ভালো নয়, ক্রমাগত বিদ্যুৎ চমকে চলেছে এবং সেই সঙ্গে মেঘের গুরুম গুরুম আওয়াজ। এই সময় বৃষ্টি নামলেই বিপদ। আমরা পৌঁছে যাবার পর বৃষ্টি নামলে অতটা অসুবিধে হবে না। আচ্ছা, তুমি যে রাতে স্টেশনে কাটাও, তোমার ভয় করে না? না বাবু, স্টেশনে থাকতে আমার কোনো ভয় নেই, বরং রাতের বেলায় এই গায়ে ঢুকতে ভয় করে। কেন বলো তো? এই গ্রামে ভৌতিক উপদ্রব কবে থেকে শুরু হয়েছে? তা বলতে পারবো নি বাবু, তবে রাতের আধারে ওই নরশিকারী একা কাউকে পেলে ছাড়ে না। তার ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তার উপর বা এদিক ওদিকে। তোমরা কি কাউকে সন্দেহ করো? মানে কে এরকম ঘটনা ঘটাতে পারে বা কি জন্য এরকম ঘটনা ঘটতে পারে? ভ্যানওয়ালা লোকটি আমার প্রশ্নের উত্তরে কিছু বলতে যাবে, এমন সময় আকাশ ফাটিয়ে বিদ্যুৎ চমকের সাথে ঝমঝম করে বৃষ্টি নামল। আমরা দুজনেই পড়লাম ফাঁপড়ে। এই রে, বৃষ্টি নেমে গেল দেখলে। এখন এই বৃষ্টিতে ভিজতে হবে নাকি? আমি এই ভয়টাই পাচ্ছিলাম। স্টেশনে থাকলে ভিজতে হতো না বাবু। তুমি বরং এখন ভ্যানটাকে অন্য কোথাও নিয়ে চলো, যেখানে আমরা একদণ্ড দাঁড়াতে পারবো। ঠিক আছে বাবু, আমি যাচ্ছি। ভ্যানওয়ালা ভ্যানটিকে ঘুরিয়ে অন্যত্র নিয়ে যাবে এমন সময় ঠিক ভ্যানের সামনে একটা ভীষণ ভয়ঙ্কর ছায়ামূর্তি শূন্য থেকে ভেসে এসে দাঁড়ালো। সেই ছায়ামূর্তি দেখেই ভ্যানওয়ালা ভীষণ জোরে চিৎকার করে উঠল, ওরে বাবা রে, নরশিকারী! তার কালো কালো হাতের তীক্ষ্ণ নখ উঁচিয়ে এগিয়ে আসতে লাগলো সেই ভ্যানওয়ালার দিকে। এমন সময় আমি মনে মনে পিশাচ তাড়ানো মন্ত্র পড়ে ওই পিশাচের দিকে হাত বাড়িয়ে বললাম, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। পিশাচটা তার বিপদ বুঝতে পেরে আমাকে পরবর্তী কথা বলতে না দিয়েই সেখান থেকে সেই মুহূর্তের জন্য উধাও হয়ে গেল। এরপর আমি ভ্যানওয়ালার হাত ধরে আবার তুলে দাঁড় করালাম। সে উঠে বলল, আজকে আপনি যদি না থাকতেন, তাহলে আমি আর বাঁচতাম না। বেশ, এখন এসব কথা ছাড়ো। আমরা তো বৃষ্টিতে প্রায় ভিজেই গেছি। এখন এখানে না দাঁড়িয়ে চলো যত তাড়াতাড়ি সম্ভব অবিনাশবাবুর বাড়িতে গিয়ে পৌঁছাই। এরপর ভ্যানওয়ালা আবার আমাকে ভ্যানে চাপিয়ে বৃষ্টিতে ভিজে ভিজেই চলতে শুরু করলো। বৃষ্টিতে ভিজে অবিনাশবাবুর বাড়িতে এসে পৌঁছাতেই অবিনাশবাবু অত্যন্ত খাতির করে এবং ব্যস্ত হয়ে প্রথমে আমাকে কিছু শুকনো পোশাক দিয়ে বললেন,
ঠাকুরমশাই, আপনি দয়া করে আপনার পোশাক পরিবর্তন করে নিন। আমি আপনার জন্য প্রস্তুত করা ঘরটা খুলে দিতে বলছি, তারপর বাকি কথা আপনার ঘরে গিয়েই হবে। আমি পোশাক পরিবর্তন করবার পর আমার ঘরে গিয়ে বিশ্রাম করছি, এমন সময় আমার জন্য প্রচুর খাবারে পরিপূর্ণ একটা থালা এনে আমার সামনে দিল তার একটা কাজের লোক। আমি সেই আহার গ্রহণ করছি, এমন সময় অবিনাশবাবু আমার ঘরে এসে পৌঁছালেন। তিনি প্রচণ্ড উদ্বিগ্ন। বললেন, এ কি শুনলাম ঠাকুরমশাই, আসবার পথে নাকি সেই নরশিকারী আপনাদের বাধা দিয়েছিল? ঠিকই শুনেছেন। এবার আপনি আমাকে কিছু প্রশ্নের উত্তর দিন তো। বসুন এখানে। আমার কথা শুনে অবিনাশবাবু একটা চেয়ার টেনে আমার সামনে বসে পড়লেন। আমি জিজ্ঞাসা করলাম, হঠাৎ করে এই নরশিকারীর আক্রমণ এই গ্রামে হতে শুরু করলো কেন? আপনারা কাকে সন্দেহ করেন এ বিষয়ে? ঠাকুরমশাই, কয়েক মাস আগের ঘটনা। গ্রামের শ্মশানের ধারে একটা বিশাল ঝোপের মধ্যে গ্রামের লোকেরা কয়েকটা কুকুর শিয়ালকে একটা যুবকের লাশ টানা হেঁচড়া করে খেতে দেখে। সকলে মিলে আমাকে খবর দেয়। আমি গিয়ে দেখি একটা অপরিচিত যুবকের লাশ। হয়তো রাতের অন্ধকারে অন্য গ্রাম থেকে এসে যুবকটিকে খুন করে এখানে ফেলে দিয়ে গেছে। আমি পুলিশি হাঙ্গামা থেকে বাঁচবার জন্য গ্রামের লোকের দিকে বললাম যে মৃতদেহটিকে যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে দিতে। আমার মনে হয় সেই যুবকের বিদেহী আত্মা আমার গ্রামের লোকেদেরকে ধরে মারছে। কিন্তু আমরা কি দোষ করলাম ঠাকুরমশাই? আমরা তার দেহকে দাহ করে তার আত্মাটাকে মুক্তি দিতে চেয়েছিলাম। অবিনাশবাবুর কথা শুনে বিষয়টা আমার কাছে স্পষ্ট হলো। আমি আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না। রাত অনেকটাই হয়েছিল। আমি অবিনাশবাবুকে বললাম, আমি আজকে রাতেই আপনাদের গ্রামের শ্মশানে যেতে চাই, আপনি তার ব্যবস্থা করে দিন। অবিনাশবাবু আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে বললেন, না না ঠাকুরমশাই, আপনি আজকে এইমাত্র এলেন, তার উপর পথে আবার ওই সব ঘটনা। আজকে রাতটা বিশ্রাম করে কালকে বরং যাবেন। বিপদকে বেশিক্ষণ বয়ে না চলাই ভালো। কাল পর্যন্ত অপেক্ষা করতে করতে যদি আরও একটা গ্রামের তাজা প্রাণ নষ্ট হয়ে যায়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ওই পিশাচের ক্ষোভ আমি নিজের চোখে দেখেছি। আমি আজ রাতেই এর একটা হেস্তনেস্ত করতে চাই। বৃষ্টি তখনও চলছে। অবিনাশবাবুর দুজন সাহসী পেয়াদা আমার মাথায় ছাতা ধরে আমাকে নিয়ে এসে পৌঁছালো গ্রামের শ্মশানের কাছে। আমি শ্মশানে প্রবেশ করে প্রথমেই মন্ত্র পড়ে ওই পেয়াদা দুজনের দেহ গাত্র বন্ধন করে দিলাম, যাতে ওই আত্মা কোনো মতেই এদেরকে আক্রমণ করতে না পারে। তোমরা দুজনে কোথাও পালাবে না। আমি তোমাদের দেহ গাত্র বন্ধন করে দিয়েছি। মনে রাখবে, পালালেই বিপদ। আদেশ দিয়ে আমি নিজে শ্মশানের চুল্লির কাছে গিয়ে বৃষ্টির জলে ভিজতে ভিজতে তপস্যা করতে বসলাম। এই চুল্লিতেই ওই যুবকের লাশটিকে দাহ করা হয়েছিল। বেশ কিছুক্ষণ এক মনে আমি মন্ত্রপাঠ করলাম। ওম জবা কুসুম সন্ধ্যা শোনে মা কালী, ওম জবা কুসুম সন্ধ্যা শোনে মা কালী, ওম জবা কুসুম সন্ধ্যা শোনে মা কালী। কিছুক্ষণ পর টের পেলাম শ্মশানের এদিক ওদিক থেকে অনেক কালো কালো ছায়ামূর্তি এবং নরকঙ্কাল আমার চারিদিকে ঘুরতে এবং নাচতে শুরু করেছে। তাদের মুখ থেকে বেরিয়ে আসা ভয়ানক ভয়ানক শব্দে কোনো সাধারণ মানুষের পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তবু আমাকে ভয় পেলে চলবে না। আমি এক মনে ধ্যান করেই চলেছি। অনেকক্ষণ পর সেই ছায়ামূর্তিগুলি ধীরে ধীরে বিলীন হয়ে গেল। তারপর আবার সামনে উদয় হলো সেই নরশিকারীর প্রেতাত্মার। আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? কি চাও? এই গ্রামের মানুষদেরকে এভাবে মারছো কেন? সুনীল মণ্ডল আমাকে মেরে ফেলেছিল। আমাকে মেরে দিয়ে আমার দেহটাকে ক্ষতবিক্ষত করে এই গ্রামের শ্মশানে ফেলে দিয়ে যায়। তবে তুমি এই গ্রামের মানুষদের মারছো কেন? এই গ্রামের মানুষেরা তো তোমার দেহকে দাহ করে তোমার আত্মাকে মুক্ত করেছে।
ওই সুনীল মণ্ডলকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। বেশ, তোমার আক্রোশ যদি ওই সুনীল মণ্ডলের ওপর থাকে তাহলে তুমি তাকে শেষ করে দাও, কিন্তু এই গ্রামের মানুষদের তুমি মুক্তি দাও। কিন্তু ওই সুনীল মণ্ডল নিজের ঘর এবং শরীরকে মন্ত্র দিয়ে বন্দী করে রেখেছে, তাই আমি হাজার চেষ্টা করেও ওকে মারতে পারছি না। বেশ, তবে আমি তোমাকে সেই ক্ষমতা প্রদান করছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের মধ্যেই তুমি সুনীল মণ্ডলকে শেষ করে এখানে ফিরে এসো, তারপর এই গ্রাম থেকে চিরতরে চলে যাও। এই বলে আমি সেই পিশাচকে কিছুটা ক্ষমতা প্রদান করলাম, কিন্তু হিতে বিপরীত হলো। আমাকে যে ওই শয়তান পিশাচ কথার জালে ফাঁসিয়েছে সেটা আমি বুঝতে পারলাম, কারণ ওকে কিছুটা ক্ষমতা প্রদান করবার সাথে সাথেই ও প্রথমেই আমার উপর আক্রমণ করতে ছুটে এলো। আমি এরকম আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি এর আগে অনেক বিদেহী আত্মাকে সাহায্য করেছি, কিন্তু এরকম আক্রমণের শিকার আগে কোনোদিন হয়নি। পিশাচটা আমার উপর আক্রমণ করে তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে আমার হাতের এক অংশের মাংস কামড়ে তুলে নিল। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। আমার মাথা বন বন করে ঘুরতে লাগলো। আমার মনে হলো আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব, কিন্তু সেই নরশিকারী পুনরায় আমাকে আক্রমণের জন্য তার রক্তাক্ত মুখমণ্ডল নিয়ে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি মনে মনে ভাবলাম, আজকে এখানে আসা আমার উচিত হয়নি। প্রচণ্ড ক্লান্তি নেমে আসছে শরীরে। ঠিক এমন সময় সেই সাহসী পেয়াদা দুজন আগুনের মশাল হাতে আমার সামনে এসে দাঁড়ালো। আগুন দেখেই নরপিশাচ আর কিছুতেই এগোতে পারছে না। আমি চিৎকার করে বললাম, তোমরা এই মুহূর্তে ওই আগুন ওই পিশাচের গায়ে ছুঁড়ে দাও। আমার কথা শুনে পেয়াদা দুজন আর দেরি না করে ওই নরপিশাচের বিদেহী আত্মার দিকে মশালের আগুন ছুঁড়ে মারল। পরক্ষণেই ভীষণ চিৎকার ভেসে এলো। সেই বিদেহী পিশাচ প্রচণ্ড তাপদাহে জ্বলে পুড়ে ছাই হয়ে মিশে গেল বাতাসের সাথে। এরপর আমি প্রচণ্ড ক্লান্তিতে এবং যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়লাম। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। কিশোরী বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? ওই নরশিকারী কি আর গ্রামের মানুষদের উপর আক্রমণ করেছে? না, তারপর থেকে নরশিকারীর আক্রমণ আর গ্রামের মানুষদের উপর হয়নি। ওদিকে পিশাচের আক্রমণে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। অবিনাশবাবুর বাড়ির লোক 7 দিন ধরে ক্রমাগত শুশ্রূষা করে আমাকে আবার সুস্থ করে তোলেন। সত্যি ঠাকুরমশাই, আপনার অনাকাঙ্ক্ষিত সহযোগিতা মাঝে মাঝে আপনারই ক্ষতি করে। কি করব বলো? মানুষ হোক বা পিশাচ, তাদের দুঃখের কথা শুনলে আমি আর স্থির থাকতে পারি না। যারা অন্যায় সুযোগ নেয় তাদের ভালো হয় না। রসাতলের দিকেই তারা ক্রমাগত যেতে থাকে। রাত হয়েছে, বৃষ্টির তেজটা অনেকটা কমেছে। আমি আর কিশোরী উঠে পড়লাম। এবার বাড়ি যেতে হবে।